আজ আমরা অ্যাসিড এবং ক্ষার নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই তোমরা জেনেছো যা স্বাদে টক তা অ্যাসিড, যা স্বাদে কষা তা ক্ষার, এবং ক্ষারগুলি কিছুটা পিচ্ছিল হয়। কমলালেবু, আঙুর এবং পাতিলেবু, দেখো এগুলো সবই আমাদের টক লাগে, অর্থাৎ কিছু পরিমাণ এর মধ্যে অবশ্যই অ্যাসিড বর্তমান থাকে। দেখো আমরা যদি এদের বিশ্লেষণ করি, প্রত্যেকের মধ্যে আমরা সাইট্রিক অ্যাসিড পাবো। সেই সাইট্রিক অ্যাসিড থাকার কারণেই এগুলি আমাদের কিছুটা টক লাগে। একইভাবে যদি আমরা ভিনিগার, তেঁতুল এবং টমেটো দেখি, এগুলোও দেখতে পাবে কিছুটা টক লাগে। তার কারণ কি? কারণ এদের মধ্যেও অবশ্যই কোনো না কোনো অ্যাসিড থাকে। তাহলে ভিনিগারের মধ্যে থাকে দেখতে পাবে অ্যাসিটিক অ্যাসিড, তেঁতুলের মধ্যে থাকে টার্টারিক অ্যাসিড এবং টমেটোর মধ্যে থাকে অক্সালিক অ্যাসিড। আবার গায়ে মাখা সাবান, ডিটারজেন্ট বা বেকিং সোডা, এগুলি দেখবে কিছুটা পিচ্ছিল হয়ে থাকে এবং কোনো কারণে যদি জিভে চলে যায় দেখবে কিছুটা কষা লাগে। এগুলি হলো ক্ষার। দেখো অ্যাসিড এবং ক্ষারের বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। আমরা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আর্হেনিয়াসের তত্ত্ব পড়ব। চলো দেখে নিই আর্হেনিয়াস অ্যাসিড এবং ক্ষারের কী সংজ্ঞা দিয়েছিলেন। দেখো বিজ্ঞানী আর্হেনিয়াস, যার চিত্র এখানে দেখানো হচ্ছে, 1859 সালে যিনি জন্মলাভ করেন এবং 1927 সালে এনার দেহাবসান ঘটে। এই আর্হেনিয়াস কিভাবে অ্যাসিড এবং ক্ষারকে সংজ্ঞায়িত করেছিল সেটা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখো আর্হেনিয়াসের মতে যারা জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে তাদেরকে আমরা অ্যাসিড বলবো। অর্থাৎ হাইড্রোজেনযুক্ত যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করবে তাদেরকেই আমরা অ্যাসিড বলবো। যেমন এখানে দেখতে পাচ্ছ যে HCl জলে নেওয়া হলে H+ এবং Cl- ভেঙে যায়, যদিও পরবর্তীকালে দেখবে H+ জলের মধ্যে H3O+ রূপে অবস্থান করে। এবার আমরা দেখব যে যখন কোনো ক্ষারকে জলে মেশানো হয় তখন সেক্ষেত্রে জলে মেশানোর সাথে সাথে হাইড্রক্সিল আয়ন অর্থাৎ OH- আয়ন উৎপন্ন হয়। যেমন দেখো NaOH-কে জলে মেশালে Na+ এবং OH- আয়ন উৎপন্ন হয়েছে। এবার আমরা দেখব যে এই অ্যাসিড এবং ক্ষারগুলিকে আমরা চিনব কী করে। দেখো আমরা আগেই বলেছি অ্যাসিডগুলি আমাদের জিভে নিলে কিছুটা টক লাগে এবং ক্ষারগুলি যদি কোনো কারণে জিভে চলে যায় কষা লাগে এবং হাতে নিলে পিচ্ছিল লাগে। কিন্তু এই হাতে নিয়ে বা জিভে স্পর্শ করে অ্যাসিড বা ক্ষারকে চেনাটা এটা কি বুদ্ধিমানের কাজ হবে? কারণ এমন অনেক অ্যাসিড আছে যা তুমি যদি হাতে নাও বা জিভে রাখো সেই অংশের ক্ষতি করতে পারে বা সেই অংশকে পুড়িয়ে দিতে পারে। সুতরাং যে সমস্ত রাসায়নিক উপাদান ব্যবহার করে তাদের বর্ণের পরিবর্তনের সাহায্যে আমরা অ্যাসিড, ক্ষার বা প্রশম অবস্থাকে বুঝতে পারি তাদেরকেই আমরা নির্দেশক বলবো। ইতিমধ্যেই আমরা জেনেছি যে বেশ কিছু নির্দেশক আমাদের প্রাকৃতিক পরিবেশেই রয়েছে, যেমন হলুদ, বিট বা লাল জবা ফুল, যেগুলি প্রাকৃতিক নির্দেশক রূপে কাজ করে এবং বর্ণের পরিবর্তন দেখায়। এবার আমরা আরও কিছু নির্দেশক নিয়ে দেখব, যেমন লিটমাস কাগজ। দেখো নীল লিটমাসকে যখন অ্যাসিডে মেশানো হয় দেওয়ার সাথে সাথে দেখো লাল বর্ণ ধারণ করে, তাহলে এই লিটমাস কাগজ একটি নির্দেশক। আবার এই লাল লিটমাসকে যদি আমি ক্ষারের মধ্যে ডোবাই, দেখো যে অংশটা ক্ষারের মধ্যে ডুবে রয়েছে সেটি নীল বর্ণ ধারণ করছে। তাহলে লাল লিটমাস ক্ষারের দ্রবণে নীল হয়। আবার ফেনোলফথ্যালিন যা বর্ণহীন
যখন অ্যাসিডের মধ্যে মেশাবে কোনো বর্ণের পরিবর্তন দেখতে পাবে না, কিন্তু ফেনলফথ্যালিনকে যদি ক্ষারে মেশাও দেখো হালকা গোলাপি বর্ণ ধারণ করলো। একইভাবে যদি আমি মিথাইল অরেঞ্জকে নিই যা কমলা বর্ণের হয়ে থাকে, একে যখন আমি অ্যাসিডের মধ্যে নেব, দেখো যখন একে অ্যাসিডের মধ্যে নেওয়া হচ্ছে অ্যাসিডে মেশানোর সাথে সাথে লাল হয়ে গেল। একে যদি আবার ক্ষারীয় দ্রবণে মেশানো হয় দেখো হলুদ হয়ে গেল। তাহলে মিথাইল অরেঞ্জ অ্যাসিডের মধ্যে লাল এবং ক্ষারের মধ্যে হলুদ হয়। এবার যে বিজ্ঞানীকে আমরা দেখাচ্ছি তার নাম হচ্ছে সোরেনসেন। এই ভদ্রলোক অ্যাসিড এবং ক্ষার তো আমরা নির্দেশকের সাহায্যে চিনব, কিন্তু অ্যাসিড বা ক্ষার কতটা তীব্র সেটা আমরা পরিমাপ করব কি করে। দেখো দৈর্ঘ্য মাপার জন্য আমরা যেমন মিটার স্কেল ব্যবহার করি, উষ্ণতা মাপার জন্য আমরা থার্মোমিটার ব্যবহার করি, কোনো কিছুর ভর মাপার জন্য আমরা তুলা যন্ত্র ব্যবহার করি বা প্রয়োজনীয় বাটখারার সাহায্য নিই, সেরকম কোন অ্যাসিড কতটা তীব্র বা কোন ক্ষার কতটা তীব্র সেটা মাপার জন্য যে স্কেল, সেই স্কেল আবিষ্কার করেন এই বিজ্ঞানী সোরেনসেন। এর জন্য যে স্কেল ব্যবহৃত হয় তাকে আমরা পিএইচ স্কেল বলবো। দেখো পিএইচ হলো, আমরা পরবর্তীকালে বিস্তারিত আলোচনা করছি, যেটা অ্যাসিড বা ক্ষারের তীব্রতা মাপার একটি স্কেল, যাকে বলা হয় ঋণাত্মক লগারিদম অফ হাইড্রোজেন প্লাস আয়নের মোলার গাঢ়ত্ব। অর্থাৎ আমরা হাইড্রোজেন প্লাস আয়নের যে মোলার গাঢ়ত্ব তার যদি ঋণাত্মক লগারিদম বার করি, সেখান থেকেই আমরা পিএইচের মান বার করতে পারবো। এর জন্য তোমাদের লগারিদম সম্পর্কে কিছুটা ধারণা থাকা দরকার, যা তোমরা ক্লাস 9-এ গণিতের চ্যাপ্টারগুলিতে পড়বে। এই পিএইচ মাপার জন্য এক ধরনের পিএইচ পেপার ব্যবহার করা হয়, যা বিভিন্ন দ্রবণে, অ্যাসিড, ক্ষার বা প্রশমন দ্রবণের ক্ষেত্রে বিভিন্ন বর্ণের হয়ে থাকে। এবং এই বর্ণগুলো বোঝার জন্য পিএইচ পেপারের যে বাক্স থাকে তার মধ্যে বিভিন্ন কালার দেওয়া থাকে, যে কালারের সাথে মিলিয়ে আমরা সম্ভাব্য পিএইচ নির্ণয় করতে পারি। দেখো এক্ষেত্রে মনে রাখতে হবে যে এই পিএইচ মাপার জন্য যে স্কেল উনি আবিষ্কার করেছিলেন, সেই স্কেলের সর্বনিম্ন ভ্যালু 0 এবং সর্বোচ্চ ভ্যালু 14। তাহলে দেখো এখানে মনে রাখবে যে 7 অর্থাৎ মাঝের যে মানটি নির্দেশ করছে সেটি প্রশম অবস্থাকে নির্দেশ করছে। এ ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করছি। দেখো এক্ষেত্রে পিএইচের মান 7-এর চেয়ে যত 14-র দিকে অগ্রসর হবে তত ক্ষার ধর্ম বৃদ্ধি পাবে, অর্থাৎ ক্ষারের প্রাবল্য বৃদ্ধি পাবে। আবার 7 থেকে যদি আমি ক্রমশ 0-র দিকে যাই, সেক্ষেত্রে আম্লিকের তীব্রতা বৃদ্ধি পাবে। তাহলে যেগুলো তীব্র অ্যাসিড, অর্থাৎ মনে করো অজৈব অ্যাসিড যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, তাদের পিএইচের মান দেখা যাবে ওই 0 থেকে 2-এর মধ্যে থাকবে। আবার ভিনিগার বা অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, যেগুলো দুর্বল প্রকৃতির অ্যাসিড বা জৈব অ্যাসিড, তাদের ক্ষেত্রে দেখা যাবে পিএইচের মান ওই 7-এর থেকে 5-এর মধ্যে থাকবে, অর্থাৎ 7-এর কম এবং 5 থেকে 6, 7 এরকমের কাছাকাছি থাকবে। আবার যেগুলি তীব্র ক্ষার, যেমন মনে করো NaOH, KOH অর্থাৎ কস্টিক সোডা, কস্টিক পটাশ, তাদের পিএইচ দেখবে তুমি ওই 13 থেকে 14-র কাছাকাছি থাকবে, 12 থেকে 14-র মধ্যে। আর যারা মৃদু ক্ষার তাদের পিএইচ থাকবে 7-এর চেয়ে সামান্য বেশি। এই হলো আমার পিএইচ স্কেল। এবার এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখো যেটা দেখার হলো, যত আমরা 7-এর থেকে 14-র দিকে যাব ক্ষারীয় এবং ওদিকে থাকলে আম্লিক। এইবার দেখো এখানে বিস্তারিত দেখানো হচ্ছে, আমি আগেই বলেছি পিএইচ হলো দ্রবণে উপস্থিত H+ আয়নের মোলার গাঢ়ত্বের ঋণাত্মক লগারিদম। অর্থাৎ কোনো দ্রবণে যে H+ আয়ন থাকে সেই H+ আয়নের মোলার গাঢ়ত্ব, মানে 1 লিটারে কত মোল H+ আয়ন আছে
তার যদি আমি ঋণাত্মক লগারিদম করি তাহলে আমরা পিএইচ এর মান নির্ণয় করতে পারবো। দেখো এখানে স্কেলটিকে যে দেখানো হয়েছে, তোমরা এর জন্য লগারিদম সম্পর্কে ধারণা থাকা দরকার। এখানে লগের যে বেস সেটা 10 নেওয়া হয়েছে। সেই লগের বেস 10 ধরে আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো প্রথমে আমরা যখন এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব 1 ধরা হয়েছে, সেখানে আমাদের পিএইচ এর মান কত আসবে? 0। এইভাবে তোমাদের মনে রাখতে হবে যে এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যে জলের মধ্যে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এইচ প্লাস এবং ওইচ মাইনাস আয়নের মোলার গাঢ়ত্বের গুণফল সর্বদা 10⁻⁻14 হবে। যদি আমি জল বা প্রশম জলের কথা বলি, সেখানে এইচ প্লাস আয়ন থাকবে 10⁻⁻7 এবং ওইচ মাইনাস আয়নের গাঢ়ত্ব হবে 10⁻⁻7। তাহলে এই কথাটা মাথায় রাখবে যে জল বা অ্যাসিড মেশানো জল বা ক্ষার মেশানো জল যাই হোক না কেন, 25 ডিগ্রি উষ্ণতায় এইচ প্লাস এবং ওইচ মাইনাস আয়নের গাঢ়ত্ব হবে 10⁻⁻14, সবসময় ধ্রুবক থাকবে। এটা পরবর্তীকালে তোমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে বিস্তারিত বুঝতে পারবে। তাহলে দেখো, যখন পিএইচ 7 ধরা হচ্ছে, অর্থাৎ প্রশম জলের ক্ষেত্রে যখন এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব 10⁻⁻7, তখন পিএইচ 7, যা প্রশম অবস্থা বোঝাবে, যেখানে জল ভেঙে অর্থাৎ জল বিয়োজিত হয়ে এইচ প্লাস এবং ওইচ মাইনাস আয়ন উৎপন্ন হয়েছে। যেহেতু এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব 10⁻⁻7, সুতরাং এক্ষেত্রে পিএইচ হবে, যদি আমি এই ফর্মুলায় বসাই তাহলে 7 পাবো। তাহলে দেখো আবারও তুমি দেখতে পাচ্ছ যে এখানে যদি আমি 10⁻⁻ এখানে -2 ধরি, তাহলে এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব 10⁻⁻2 হলে ওইচ মাইনাস আয়নের গাঢ়ত্ব কিন্তু এই অবস্থায় হবে 10⁻⁻12। কারণ আবারও বলছি, এইচ প্লাস এবং ওইচ মাইনাস আয়নের গাঢ়ত্ব সর্বদা গুণফল হবে 10⁻⁻14। তাহলে ওই ক্ষেত্রে পিএইচ হচ্ছে আমাদের 2, যেটা আম্লিক অবস্থা বোঝাচ্ছে, কারণ 10⁻2 10⁻12 এর থেকে বড়। তাহলে এইচ প্লাস আয়নের আধিক্য থাকায় সেটা হবে আমাদের আম্লিক। আবার দেখো, আবার এই অঞ্চলটা দেখো 10⁻⁻, যেখানে 7, অর্থাৎ এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব 10⁻⁻7, আবার ওইচ মাইনাস আয়নের গাঢ়ত্ব 10⁻⁻7। আবার যেখানে 10⁻10, অর্থাৎ এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব 10⁻10, তাহলে এই অবস্থায় ওইচ মাইনাস আয়নের গাঢ়ত্ব হবে 10⁻4। তাহলে 10⁻4 10⁻10 এর থেকে বড়, কাজেই ওইচ আয়নের আধিক্য দেখা যাবে, সুতরাং এটি ক্ষারীয়। এক্ষেত্রে যেহেতু 10⁻10, পিএইচ এর মান কত হবে? পিএইচ এর মান হবে 10। তাহলে 10 কিন্তু ক্ষারীয় অবস্থাকে বোঝাচ্ছে। আবার চলে এসো, যদি তুমি মানটা দেখো 10⁻13, যখন এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব 10⁻13, তখন আমাদের ওইচ মাইনাস আয়নের গাঢ়ত্ব থাকবে অবশ্যই 10⁻1। তাহলে 10⁻1 এর থেকে 10⁻13 অনেক কম। আবার যখন 10⁻14 ধরবে এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব, তাহলে এক্ষেত্রে ওইচ মাইনাস আয়নের গাঢ়ত্ব হবে 1। 10⁻14 এর থেকে অনেক বড়, সুতরাং এটি ক্ষারীয়। এবং এক্ষেত্রে যদি তুমি পিএইচ গণনা করো তাহলে 14 আসবে। তাহলে 14 একটি তীব্র ক্ষারীয় অবস্থাকে প্রকাশ করবে। এবার আমরা দেখব আমাদের প্রাত্যহিক জীবনের সাথে এই পিএইচ স্কেল কিভাবে সম্পর্কিত। দেখো, আমরা বিভিন্ন আলোচনার মধ্যে আমরা যেটা গুরুত্বপূর্ণ সেটা দেখি। আমাদের পাকস্থলীতে তোমরা জানো, খাদ্য পরিপাক করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয়, যা আমাদের খাদ্যবস্তুকে পরিপাক করতে সাহায্য করে। কিন্তু কোনো কারণে যদি এই হাইড্রোক্লোরিক অ্যাসিড অতিরিক্ত মাত্রায় নির্গত হয়, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন রকমের অ্যান্টাসিড জাতীয় ওষুধগুলি খেতে হয়। আসলে এই অ্যান্টাসিড ওষুধগুলি কি? দেখো, একটু যদি ভাঙি আমি কথাটাকে, তাহলেই বুঝতে পারবো। অ্যান্টি অ্যাসিড, যা অ্যাসিডকে প্রশমিত করে। তাহলে এগুলো কি হবে? এগুলো অবশ্যই কোনো ক্ষারকীয় পদার্থ। যেমন দেখো, এখানে দুটো দেখানো হচ্ছে, বেকিং সোডা বা খাবার সোডা, অথবা মিল্ক অফ ম্যাগনেসিয়া অর্থাৎ ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, যেগুলো কিন্তু ক্ষারকীয় প্রকৃতির, যাদের পিএইচ দেখতে পাবে 7 চেয়ে বেশি হয়। এই কারণে এরা অ্যাসিডকে প্রশমিত করে।
এবং অ্যাসিডকে প্রশমিত হওয়ার ফলেই আমাদের কিছুটা রিলিফ লাগে। এবার একটু বলে রাখি বাবা, এটা খুব গুরুত্বপূর্ণ যে এই অ্যাসিডগুলি তোমরা যেটা দেখছো অ্যান্টাসিড, বর্তমানে এমন কিছু অ্যান্টাসিড আবিষ্কৃত হয়েছে যেগুলো কিন্তু ক্ষারকীয় প্রকৃতির নয়, যেগুলি অ্যাসিডকে প্রশমিত করার পরিবর্তে অ্যাসিডের নির্গমনের মাত্রাকে হ্রাস করে। এই নিয়ে তোমরা বিস্তারিত উঁচু ক্লাসে পড়বে। এবার চলে আসি আমাদের দাঁতের কথায়। আমরা দেখি মাঝে মাঝে আমাদের দাঁতের মধ্যে ক্যাভিটি হয়। কেন বলো তো? কারণ আমাদের যে দাঁতের শক্ত সাদা অংশ সেটা হলো এনামেল, যেটা ক্যালসিয়াম ঘটিত যৌগ দ্বারা গঠিত। সাধারণ অবস্থায় অর্থাৎ জলের মধ্যে কিন্তু এই পদার্থ দ্রবীভূত হয় না, কিন্তু কোনো কারণে যদি দেখো যে দাঁতের পিএইচের মান অর্থাৎ দাঁতের পারিপার্শ্বিক অঞ্চলে পিএইচের মান 5.5-এর চেয়ে কমে গেছে অর্থাৎ আম্লিক হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এই ক্যালসিয়াম ঘটিত যৌগ দ্রবীভূত হয়ে যায়। আমরা যে খাবার খাই সেই খাবারের কিছু অংশ যদি কোনো কারণে দাঁতের ফাঁকে প্রবেশ করে এবং সেখানে থেকে যাওয়ার ফলে দেখা যায় ব্যাকটেরিয়া বা জীবাণুর প্রভাবে অ্যাসিড উৎপন্ন হয়, ফলে পিএইচের মান অনেক সময় 5.5-এর চেয়ে কমে যায়। তখন এই ক্যালসিয়াম ঘটিত এনামেল ক্ষয় সাধন ঘটে এবং তখন ক্যাভিটি তৈরি হয়। তাহলে আমাদের দাঁতকে সঠিকভাবে পরিচর্যা করার জন্য রেগুলার টুথপেস্ট দিয়ে ভালোভাবে দাঁত মাজা উচিত। কারণ টুথপেস্টের মধ্যে তোমরা জানো কোনো ক্ষারকীয় পদার্থ থাকে যা কী করে দাঁতের পিএইচের মানকে 7-এর চেয়ে বেশি রাখে, ফলে দাঁতের ক্ষয় হয় না।